যদি আপনি চাচ্ছেন আপনার বাড়ি স্ট্রং মজবুত তৈরি হয় তাহলে এই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ আমি কিছু পয়েন্ট আজকে আপনাকে বলবো যেগুলো আমরা সাধারণত যা বাড়ি বানাই অনেক সময় অ্যাভয়েড করে যাই, আর এই পয়েন্টগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের বাড়ির মেন স্ট্রেংথকে বজায় রাখার জন্য। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি বাড়ি বানাচ্ছেন তাহলে অবশ্যই এই পয়েন্টগুলোকে লিখে রাখুন, এবং যখন আপনার সেই কাজটা হবে তখন অবশ্যই আপনার কন্ট্রাক্টর বা মিস্ত্রি, মেশন, ঠিকাদার যে আপনার কাজটা করছে অবশ্যই তাকে বলে দিন যে ভাই এইভাবে কাজটা করতে হবে, না কিন্তু হবে না। ওকে, তো প্রথম হচ্ছে আমাদের ব্রিক কিউরিং, মানে আপনি যখন ইট গাঁথনি করছেন তখন অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে আপনার ইটগুলোকে গাঁথনি করার আগে কিউরিং করা হয়েছে কিনা, মানে জল দিয়ে ভিজানো হয়েছে কিনা। যদি বর্ষাকাল হয়ে থাকে, ইট যদি আপনার বাড়ির স্ট্যাক করানো আছে তাহলেও কিন্তু অবশ্যই এমন না ওভারনাইট বৃষ্টি হয়েছে জল খেয়েছে বলে আপনার লাগবে না। অবশ্যই প্রয়োজন যখন আপনার ইট ইউজ করবে তার আগে মিনিমাম 1 ঘন্টা আপনাকে কিন্তু ভালো মতো জল দিয়ে কিউরিং করতে হবে আপনার সেই ইটকে, নাহলে কিন্তু আপনার দেওয়াল অবশ্যই ফাটল ধরবে, এটা আপনি মাথায় রাখবেন। তো যখন আপনার গাঁথনি করলো তখন আপনি ইটটাকে ভিজিয়ে রেখে কিউরিং করে নিয়ে ইটটা গাঁথনি করলেন। সেম যখন আপনার প্লাস্টার হবে তার আগেও আপনাকে অবশ্যই ইটটাকে কিন্তু ভালো মতো ভেজাতে হবে একদিন আগে থেকে। একদিন আগে ভালো ভিজাবেন, এবং যখন প্লাস্টার হবে তখনও ভালো মতো সেই দেওয়ালকে আপনাকে ভিজিয়ে নিতে হবে প্লাস্টারের পূর্বে। তো ফার্স্ট আমাদের গেল কিউরিং। এবার সেকেন্ড আমাদের আসছে মর্টার, মানে আপনার সেই ইট গাঁথনি বা প্লাস্টারের জন্য যে আপনি বালি মশলা ইউজ করবেন, সিমেন্ট এবং বালির মশলা, সেই বালির মশলাতে সিমেন্ট আর বালি যে পরিমাণটা সেটা কোন রেশিওতে আপনি দিচ্ছেন। তো মাথায় রাখবেন যখনই আপনার ইট গাঁথনি হবে সেটা যদি আপনার 5 ইঞ্চি হয় তাহলে আপনি 1:4 রেশিওতে বালি আর সিমেন্টকে মিশ্রণ করবেন, আর যদি আপনার 10 ইঞ্চি হয় তো 1:5 রেশিওতে আপনি মিশ্রণ করবেন। এখানে রেশিও অনুযায়ী 1:4 অনুযায়ী আপনার যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 1 ভাগ সিমেন্টের সঙ্গে 4 ভাগ বালু, অর্থাৎ 1 বস্তা সিমেন্টের সঙ্গে আপনি 4 বস্তা বালু ইউজ করবেন আপনার ইট গাঁথনির মশলার জন্য। আর এমন না যে আপনি 1 বস্তা মশলা প্রথমে বানিয়ে নিল আর সারাটা দিন ধরে সে মশলা দিয়ে আপনার ইট গাঁথনি করা হচ্ছে, এটা কিন্তু ভুল একদমই করাবেন না। আপনার মশলাটাকে বালু আর সিমেন্টকে খুব বড় জলে মিক্স করে নিয়ে ড্রাই অবস্থায় রেখে দিতে পারে, আর সেই ড্রাই মিশ্রণকে অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে ভালো করে বানিয়ে সেটাকে তৎক্ষণাৎ ইউজ করতে হবে। মাথায় রাখবেন এই যে মশলা যেটা হচ্ছে বালু আর সিমেন্ট দিয়ে হচ্ছে, এই মশলার সেটিং টাইম হচ্ছে 45 মিনিট, অর্থাৎ একটা বালুর মশলাকে 45 মিনিটের মধ্যেই আপনাকে কিন্তু ইউজ করে দিতে হবে। কারণ 45 মিনিটের পরে সেই সিমেন্ট কিন্তু জমতে শুরু করবে, অর্থাৎ তারপর আপনি ইউজ করেন তাহলে সেটা কিন্তু অলরেডি একবার জমে যাবে, আবার আপনি সেটাকে ছাড়িয়ে নিয়ে কাজ করবেন তো সেটা কিন্তু 100% স্ট্রেংথ পাবে না। তো আপনাকে ড্রাই অবস্থায় মিশিয়ে রাখতে হবে এবং সেটাকে জল দিয়ে মিশিয়ে মিশিয়ে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। এর মধ্যে একটা ব্যাপার আছে, অনেক সময় কি হয় এই ড্রাই মশলাটা অনেকে অনেক বেশি পরিমাণ বানিয়ে নেয় আর ডে এন্ডে ইভিনিং পর্যন্ত সেই মশলাটাকে শেষ করতে পারে না। তো মিস্ত্রি কি করে সেই ড্রাই মশলা অর্থাৎ বালু আর সিমেন্ট সেই ড্রাই মশলাটাকে বস্তায় ভরে রেখে দেয় কি নেক্সট ডে ইউজ করবে। বালুর মধ্যে অলরেডি কিছু ময়েশ্চার সময় থাকে, আর যখন সিমেন্ট সেখানে মিক্স করে দেওয়া হলো সিমেন্ট কিন্তু নিজের রিঅ্যাকশন করাটা শুরু করে দেবে, যেহেতু জল কণা সেখানে উপস্থিত থাকছে। তো নেক্সট ডে যদি সেই সিমেন্টটাকে ইউজ করা হয় বা সেই মশলাটাকে ইউজ করা হয় আবার থেকে জল দিয়ে মিশিয়ে, সেটাও কিন্তু 100% স্ট্রেংথ প্রাপ্ত হবে না। অর্থাৎ আপনি সারাটা দিনে যেই পরিমাণ মশলার কাজ করতে পারবেন শুধু সেই পরিমাণ মশলাটাকেই বানাবেন, কোনো মশলা কিন্তু আমরা বেঁচে গেলে সেটাকে নেক্সট ডে জন্য রেখে দিবেন না, সেটা ড্রাই হলেও।
মিস্ত্রিরা করে কি ড্রাইটাকে রেখে দেয় কি নেক্সট ডে ইউজ করব। আরেকটা মিথ আছে মিস্ত্রিরা বানিয়ে রেখেছে যে কিছু পরিমাণ মশলাটা বেঁচে গেল সেটাকে বালুর সঙ্গে মিক্স করে রেখে দেওয়া হয় এই বলে যে এটা নেক্সট ডে কাজে লাগবে। এটা কিন্তু আরেকটা ভুল পদ্ধতি। আপনার যে মশলাটা বেঁচে গেল তো সেই মশলা কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। যদি আপনার কোনো কাজে লাগে ওটাকে আপনি লাগিয়ে সেই দিনই শেষ করুন, নেক্সট ডের জন্য ওটাকে কিন্তু কোনো বালির সঙ্গেও মিশিয়ে অবশ্যই রাখবেন না, কারণ ওটার সঙ্গে সিমেন্ট অলরেডি মিশ্রিত আছে। ওটা কিন্তু আপনার বালিটাকে মোটা করে দিবে, যেটা প্লাস্টারে বা গাঁথনিতে কোনোতে কিন্তু ভালো মতো ইউজ হবে না। তো এই ভুল অবশ্যই করবেন না যে বেঁচে থাকা মশলাকে আপনি নেক্সট ডে কোনোভাবে ইউটিলাইজ করছেন। এবার আপনার যদি দেওয়ালের হাইট বেশি হয় 10 ফিট থেকে মানে 12 ফিট 14 ফিট, আপনার যদি কোনো কারণে দেওয়ালের হাইট হয়, যেটা সাধারণত আমরা পার্কিং লট মানে যেটা হচ্ছে আপনার গ্যারেজ সেখানে হয়ে থাকে, বা অনেক সময় গ্রাউন্ড ফ্লোরটাকে কমার্শিয়ালে করার জন্য গ্রাউন্ড ফ্লোরের হাইটটাকে বেশি রাখা হয়, তো এই কারণে দেওয়ালের হাইটটাও বেড়ে যায়। তো এক্ষেত্রে আমাদের শুধুমাত্র লিন্টেল দিয়ে দেওয়ালের মধ্যে একটা যদি আমরা সেপারেশন করি তাহলে হবে না, আপনাকে একটা কংক্রিট ব্যান্ড ইউজ করতে হবে। যে ব্যান্ড আমরা সাধারণত আপনার যেটা হচ্ছে সিল লেভেল বলা হয়, সিল লেভেল হচ্ছে ওই লেভেলটা যে লেভেলের উপরে আপনার জানালা ফিক্স হয়। মানে জানালা যদি আপনার 3 ফিট উপরে জানালা ফিক্স হয় বা 4 ফিট উপরে ফিক্স করেন, তো এই 4 ফিট বা 3 ফিট যে হাইটটা সেই হাইটটাকে বলা হয় সিল লেভেল। তো এই সিল লেভেলে একটা কংক্রিট বিম বা লিন্টেল আপনাকে প্রোভাইড করতে হবে। সেই লিন্টেলের জন্য আপনি 8 mm বা 10 mm এই দুটো অনলি রড ইউজ করতে পারেন, আর তার সঙ্গে আপনাকে ইউ শেপ করে 8 mm এর বা 6 mm এর বাইন্ডার ইউজ করতে হবে। তো এটা হচ্ছে আপনার কংক্রিট ব্যান্ডের কাজ করবে, যেটা আপনার দেওয়ালটাকে প্রোটেকশন দিবে এবং দেওয়ালটা আপনার ক্র্যাকের থেকে বাঁচাবে। আর যদি আপনার 10 ফিটের কম হয় তাহলে আপনার প্রয়োজন নেই, আপনার শুধুমাত্র লিন্টেলটা ভালো মতো দিবেন, আর এতে আপনার দেওয়ালটা কিন্তু মজবুত হবে, দেওয়ালটা আপনার ফাটবে না। তো লিন্টেলের হাইট সবসময় 7 ফিটের উপরেই হবে। অধিকাংশ দেখা যায় গাঁথনির সময় গাঁথনিগুলো ঠিকঠাক মতো প্লাম্ব বা ওলন দিয়ে সোজা না করার ফলে দেওয়ালগুলো বাঁকা হয়ে যায়। এই বাঁকা দেওয়ালের মধ্যে যখন প্লাস্টার করা হয় সেই প্লাস্টারগুলো স্ট্রেট করার জন্য সেই বাঁকা স্থানে অনেক বেশি মোটা করে প্লাস্টার ইউজ করতে হয়। আর প্লাস্টার যখনই আপনার 10 mm এর বেশি ইউজ করা হবে সেই সমস্ত স্থানে আপনার ক্র্যাকস কিন্তু অবশ্যই ডেভেলপ হবে। তো প্লাস্টারকে আপনি যদি ভালো মতো করতে চান তার জন্য আপনাকে দেওয়াল অবশ্যই ভালো মতো স্ট্রেট গাঁথনি করতে হবে। মিস্ত্রিরা বলে থাকে দেওয়ালকে গাঁথনির সময় অসুবিধা নেই, যদি ভুলভাল হয়ে যায় প্লাস্টার আমরা মেকআপ করে দিব। এই যে মেকআপ করে দিব, এই মেকআপটাই কিন্তু বাড়ির জন্য খুব মারাত্মক একটা ভুল। কোনোভাবে মেকআপের চক্করে থাকবেন না। আপনার দেওয়াল যদি বাঁকা গাঁথনি করে দিয়ে থাকে অবশ্যই তৎক্ষণাৎ যখনই আপনি দেখবেন সেই ভুলটাকে, দেওয়ালটাকে ভাঙান, দেওয়ালটাকে ভাঙিয়ে নিয়ে আবার থেকে সেই দেওয়ালটাকে গাঁথনি করান। কারণ আপনি হয়তো মিস্ত্রি খরচা বাঁচিয়ে ফেলবেন কিন্তু দেওয়ালের অ্যাকচুয়াল স্ট্রেংথটাকে আপনি হারিয়ে ফেলবেন। তো দেওয়াল অবশ্যই প্লাম বব দিয়ে বা সাহুল দিয়ে বা ওলন দিয়ে যেটা না বলে, তো সেটাতে কিন্তু ভালো মতো আপনাকে ওলন করে নিয়ে স্ট্রেট দেওয়াল গাঁথতে হবে, যাতে আপনার সেই দেওয়ালের মধ্যে প্লাস্টার করা হবে প্লাস্টার চারো কোনায় সব জায়গাতে সমান থিকনেসে প্লাস্টারটা হয়। 8 থেকে 10 mm বেশি একটা প্লাস্টার কোনোভাবে আপনার সেই দেওয়ালে না হয়ে থাকে। দেওয়ালে প্লাস্টার যত পাতলা হবে তত সে প্লাস্টার কিন্তু স্ট্রেংথ ভালো হবে। প্লাস্টার যত মোটা করবেন সেটা আপনার পাপড়ি মতো হয়ে কিন্তু কয়েক বছর পর খুলে পড়তে পারে, ফাটল ধরবে খুব তাড়াতাড়ি। তো অবশ্যই আপনার দেওয়ালের স্ট্রেট লাইনটার দিকে এবং ওর ওলনের দিকে ধ্যান রাখবেন। গাঁথনির পরে অবশ্যই আপনাকে কিউরিং করতে হবে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত। সেই টাইমটা কতদিন? মিনিমাম 15 দিন। 15 দিন যদি আপনি সেই দেওয়ালে ভালো মতো কিউরিং না করেন তার আগে আপনি অবশ্যই ওই দেওয়ালের মধ্যে ইলেকট্রিক্যাল বা প্লাম্বিং এ যে কনসিল কাটিং করা হয় শুরু করাবেন না।
কারণ যখন হাতুড়ি ভারী পড়বে সে ভারী কারণে কিন্তু আপনার দেওয়ালের মধ্যে ক্র্যাক ডেভেলপ হবে। তো অবশ্যই আপনি কিউরিং করাবেন 10 থেকে 15 দিন পরে, মিনিমাম 10 দিন। আর ভালো হবে যদি আপনি 15 দিন পরে কিউরিং কমপ্লিট করে নিয়ে তারপরে ইলেকট্রিক্যালের বা প্লাম্বিংয়ের কনসিলের কাজ করান। তাহলে কি হচ্ছে, আপনার বাড়িটা বেশ মজবুত থাকবে। কারণ দেওয়াল থেকে কাঁচা, ওই কাঁচা দেওয়ালের মধ্যে যখনই আপনার হাতুড়ির বাড়ি পড়বে সে দেওয়ালে কিন্তু আপনার ফাটল দাগ আসবেই। আপনার চোখে পড়ুক বা না পড়ুক সেটা আসেই। তো এটা কিন্তু খুব ক্ষতির বিষয় হয়ে যাবে। আর যদি ইটের দেওয়ালের মধ্যে ফাটল আসে, আপনি প্লাস্টার করার পর কিন্তু সে দাগগুলো বা ফাটলগুলো প্লাস্টারের গায়েও ডেভেলপ হবে এবং পরবর্তীকালে আপনার রঙের বাইরে দিয়ে আপনি ফাটল দাগগুলো দেখতে পাবেন। তো এই ভুল করবেন না। আপনার যখনই ইলেকট্রিকের কাজ করাচ্ছেন, গাঁথনি হওয়ার মিনিমাম 15 দিন পরে আপনি ইলেকট্রিক্যাল বা প্লাম্বিং এর কাজটা শুরু করান। এবার ইলেকট্রিক্যাল প্লাম্বিং এর কাজ করানোর পরে যেখানে আমার ইলেকট্রিক্যাল কাটিং গুলো হয়েছে সেই স্থানগুলোকে চিকেন মেস বা মুরগা জালি দিয়ে অবশ্যই ভালো মতো আগে মশলা দিয়ে বন্ধ করে নেবেন। কারণ যদিও সেই স্থানে পরবর্তীকালে ফাটল আসার চান্স থাকে, চিকেন মেস ইউজ করার ফলে সেই স্থানগুলোতে কোনো দিনও ফাটল আসবে না, এটা কিন্তু গ্যারেন্টি। এছাড়াও আপনার কাছে একটা অপশন আছে, ফাইবার টেপ পাওয়া যায় মার্কেটে এখন। যে ফাইবার টেপটা সাধারণত ফল সিলিং কাজের জন্য ইউজ করা হয়, সেই ফাইবার টেপটাকে আপনি ইউজ করবেন যে আপনি মশলার উপরে ফাইবার টেপ দিয়ে তারপরে প্লাস্টার করান। এর ফলে কিন্তু আপনার সেই স্থানগুলোতে ফাটলের দাগ আসবে না। তো এই সমস্ত বিষয়গুলোকে আপনার মাথায় রাখতে হবে যখন আপনি বাড়ি বানাচ্ছেন, তাহলে আপনার বাড়িটা কিন্তু বেশ মজবুত হবে। কলাম বা ঢালাইয়ের গায়ে প্লাস্টার করার আগে অবশ্যই ঢালাইয়ের সারফেসটাকে চিপিং করিয়ে নেবেন। তাতে মশলাগুলো আপনার সেই ঢালাইয়ের গায়ে ভালো মতো সেটিং হবে এবং কোনোভাবেও আপনার ফাটল আসবে না এবং বাড়ি দীর্ঘজীবী হবে। আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয় মানুষদের কাছে যারা বাড়ি বানাচ্ছে বা বাড়ি বানাতে চলেছে। আজকে পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।